আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা সবাই? আপনারা আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত, আপনাদের সবাইকে স্বাগতম আজকে লাইভ ক্লাসে আমাদের। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সবাই। ওকে, সবাইকে ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে, সবাই সবাই একটু জানাবেন। একটু সাউন্ডটা আপনাদের ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম স্যার, অনেকদিন পর আপনার ক্লাস পাইলাম। আরশি জান্নাত মেঘবালিকে থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ হেডলাইন দিয়েছেন কি আর ক্লাস নিচ্ছেন কিসের, কোথায় কি কিরে ভাই, হেডলাইন কি হয়েছে? ওকে ভাই, হেডলাইন ম্যাথের ক্লাস চলে গেছে। ওকে, সমস্যা নাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। একটু সব অনেক কাজ থাকে তো, এমনি রমজান মাস বুঝে নেই তো সবকিছু মিলে। আমরাও মানুষ, তাই না? আমরা তো আর অন্য কিছু না, তাই না? আচ্ছা, সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ আজকে ক্লাসে ইনশাল্লাহ। আপনারা সবাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন এবং আমার গত ক্লাসগুলোতে করেছেন কিনা একটু আমাকে জানাবেন। এবং আপনাদের সামনে 19তম নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষার প্রধান শিক্ষকের যে পরীক্ষা রয়েছে, এই প্রধান শিক্ষকের পরীক্ষার জন্য আপনাদের আজকের এটা গুরুত্বপূর্ণ একটি টপিক, যে টপিকটা থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসে এবং একটা নয় 2-3টা প্রশ্ন আসে, বুঝতে পারছেন? তো সবকিছু মিলে 2-3টা আর কি, একটা পরীক্ষা তার একটা টপিক থেকে 2-3টা দেয় না, একটা দেয় আর কি। তো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংস্থা, ঠিক আছে? তাহলে জাতিসংঘের কি সংস্থা? অঙ্গ সংস্থা। ওকে, তাহলে আজকে কিন্তু আমরা কি করব বলেন তো, জাতিসংঘের অঙ্গ সংস্থা একদম পুরো ঝালাবালা করে ফেলবো, ঠিক আছে? আহ, আজকে কিসের পিডিএফ দেবেন? ওকে, আসসালামু আলাইকুম স্যার, আপনাকে দেখতে পাচ্ছি না, কথা শুনছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন কিনা একটু জাস্ট আমাকে জানাবেন। আমাকে একটু জাস্ট জানাবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে, বুঝতে পারছেন? একটু দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আপনারা কাইন্ডলি জানাবেন, একটু কষ্ট করে আমাকে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ক্লিয়ারলি ওকে, এখন ক্লিয়ার, ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ক্লাস শুরু করি, হ্যাঁ? আচ্ছা, রিয়াক্ট এবং শেয়ারটা দিয়ে ফেলবেন। আচ্ছা, স্টুডেন্ট সংখ্যা কিন্তু বেশি একটা হইতেছে না, একটু কাইন্ডলি কষ্ট করে আপনারা কি করবেন বলুন তো, একটু শেয়ার দিবেন আর একটু রিয়াক্ট দিয়ে আমাদের পাশে থাকবেন, ঠিক আছে? শেয়ার এবং লাভ রিয়াক্টটা দিয়ে ফেলবেন, ঠিক আছে? ওকে, আমরা তাহলে 1 নম্বর প্রশ্ন কি শুরু করব? আমরা কি শুরু করব? ওকে, শুরু করছি। দেখেন, 1 নম্বর প্রশ্নটা যেটা আছে, ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? কি অবস্থিত বলেন তো? ইউনেস্কো। তাহলে ইউনেস্কো যে সংস্থা রয়েছে, এই সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ঠিক আছে, ঝিনাইদহ থেকে দেখছি। ওকে, কেমন আছেন স্যার? আমি আগেও করেছি আপনার ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শেয়ার ডান। ওকে, একটু, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে স্যার, ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, একটু আমাকে জাস্ট একটু জানান একটু, হ্যাঁ? আচ্ছা, নামাজ শেষ হয় কখন? নামাজ মোটামুটি শেষ হয়ে গেছে আর কি, ঠিক আছে, একটু মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা শেষ করে আসলাম আর কি। ওকে, এখন দেখেন এই যে এখানে, আচ্ছা তাহলে আজকে আমরা শুরু করছি, ঠিক আছে? তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা দিয়ে শুরু করছি। আজকে কিন্তু একটা মজার একটা আপনাদের সাম্প্রতিক আছে, সেই মজার সাম্প্রতিকটা হইতেছে আপনাদের যে স্বাধীনতা পুরস্কার, ঠিক আছে? এই স্বাধীনতা পুরস্কারের কিন্তু আজকে স্বাধীনতা পুরস্কার যেটা আছে, বেসরকারি সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পুরস্কার কিন্তু ঘোষণা করা হয়েছে, ঠিক আছে, 2026 সালে। তো খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা ইনশাল্লাহ আপনারা যতগুলো পরীক্ষা দেবেন সামনে 26 সালে, যতগুলো পরীক্ষা দেবেন, 2-3টা টপিকের মধ্যে একটা হচ্ছে 21শে পদক, একটা 21শে পদক, আর একটা হচ্ছে স্বাধীনতা পদক, ঠিক আছে? তারপর স্বাধীনতা পদক বা স্বাধীনতা পুরস্কার, এইগুলো, তার বাংলা একাডেমি পুরস্কার, এগুলো কিন্তু আপনাদের পরীক্ষা আসে। ওকে, যাই হোক, একটু বলে রাখলাম আর কি আপনাদেরকে। দেখেন, তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন বলছিলাম কি, ইউনেস্কো, তাই না? কি বলছি বলেন তো? ইউনেস্কো। তাহলে ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? কি অবস্থিত? ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বলেন তো, কোথায় অবস্থিত? সবাই বলবেন। আচ্ছা, বেসিক্যালি ইউনেস্কো যদি আমি কথা বলি, ইউনেস্কো আসলে কি? ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের, এটা হচ্ছে জাতিসংঘের জাতিসংঘের শিক্ষা, জাতিসংঘের শিক্ষা শিক্ষা
শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্কৃতি বিষয়ক আর কি বিষয়ক যে সংস্থা রয়েছে সেই বিষয়ক সংস্থা হচ্ছে বিষয়ক যে সংস্থা রয়েছে সেই সংস্থা হচ্ছে বিষয়ক সংস্থা, ঠিক আছে, সংস্কৃতি বিষয়ক সংস্থা। আচ্ছা, এই ইউনেস্কো এইটার ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর পরীক্ষায় কিন্তু আসবে, সদর দপ্তর। তাহলে সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর অবস্থিত হচ্ছে, যদি বলি এটা একটু পরে বলি, ঠিক আছে, তাহলে একটু পরে বলি। আচ্ছা, এটা প্রতিষ্ঠা হয়, কি হয়? প্রতিষ্ঠা হয়েছে 16ই নভেম্বর। তাহলে 16ই নভেম্বর 1946 সালে। তাহলে 16ই নভেম্বর 1946 সালে। বুঝতে পারছেন আমার কথাটা? লিখতেছেন? একটু লিখে ফেলেন, একটু জিনিসগুলো লিখে ফেলেন, ইনশাল্লাহ সকল পরীক্ষা আপনাদের কাজে লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে ইউনেস্কো, এটা আসলে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি প্রদান করে। কি প্রদান করে বলেন তো? বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি প্রদান করে। তাহলে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয়। তাহলে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় কে? ইউনেস্কো। বুঝতে পারছেন? তাহলে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় হচ্ছে কে? ইউনেস্কো। বলেন তো কে? ইউনেস্কো। এই ইউনেস্কোর যদি বলা হয় প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল, যদি এটা কোনো কারণে, কারণ এখন প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়। প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর এই প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর হচ্ছে যুক্তরাজ্য ছিল, যুক্তরাজ্য। এখন প্রশ্ন হচ্ছে বর্তমান সদর দপ্তর তাহলে কোথায় অবস্থিত? ভাই, বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? বর্তমান সদর দপ্তর এটা আপনারা কমেন্ট করে জানাচ্ছেন, অনেকেই জানাচ্ছেন কমেন্ট করে। ওকে, প্যারিসে। আচ্ছা, নাসির স্যার বেসিস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসসালামু আলাইকুম স্যার, শেয়ার ডান। ওকে, জি স্যার। ওকে স্যার, দেরি হয়ে গেছে? না, দেরি হয়নি, সমস্যা নেই, এখনই শুরু করছে। ওকে, দেখেন, তাহলে এখানে আমি বললাম যে প্রতিষ্ঠাকালীন সময় সদর দপ্তর কি ছিল? তার নাম ছিল যুক্তরাজ্য। কি নাম? যুক্তরাজ্য। আর বর্তমান যদি বলা হয়, বর্তমান সদর দপ্তর অবস্থিত প্যারিসে। এখন আপনারা দেখেন ভাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি একটু ডিটেলস পড়াতে ভালোবাসি। বুঝতে পারছেন? ডিটেলস না পড়াইলে আপনাদেরকে জাস্ট খালি বললাম ভাই ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে, শেষ হয়ে গেল। হবে না। এটা সম্পর্কে আপনাকে পুরো ডিটেলস ক্লাস মানে কি, আপনাকে পুরো ডিটেলস জানাবো, এটাই তো তার মানে, তাই না? এটাই তো নাকি? এটা আমি একটু ডিটেলস জানাতে পছন্দ করি। অনেকে আবার একটু এটাতে মাইন্ড করে না, ভাই এত জ্ঞান কথা কর, একটা এমসিকিউ সলভ করাইতে যান, এত কথা কয়ে লাভ আছে, আমরা এমসিকিউ পারি। দেখেন, কিছু জিনিস তো পারেন, অবশ্যই পারেন, আমার থেকেও ভালো পারেন আপনারা, কিন্তু কিছু বিষয় একটু শিখাই দিতে হয় আপনাদেরকে। ওকে, তার সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে। বলেন তো কোথায়? প্যারিসে, ফ্রান্সে। ক্লিয়ার সবাই? এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দেখেন, এই যে ফ্রান্সের প্যারিসে এটা অবস্থিত, তাই না? আচ্ছা, এই ইউনেস্কো যেটা আর কি, আমাদের ইউনেস্কো, এই ইউনেস্কোর এটার ফুল মিনিংটা কিন্তু পরীক্ষা আসে। এবং মার্শাল্লাহ, আমি অসংখ্য শিক্ষার্থীকে দেখছি এবং অফলাইন ক্লাসগুলোতেও দেখছি অসংখ্য শিক্ষার্থীদেরকে যারা এই ইউনেস্কোর ফুল মিনিংটা প্রপারলি ওয়েতে বলতে পারে না। আপনাদেরকে ধরলেও আপনারাও পারবেন না, অনেকেই পারবেন না। যারা কেমন কি বলবেন, ইউনাইটেড নেশন, ভাই এটা খুবই ইজি। তারা বলবেন এডুকেশন অ্যান্ড সায়েন্স অ্যান্ড কালচার অর্গানাইজেশন, এটাই বলবেন আপনারা। বুঝতে পারছেন? অনেকেই বলবেন, সবাই বলি নেই, অনেকেই বলবেন। তাহলে এটা হবে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কালচারাল অর্গানাইজেশন। তার মানে দেখেন, আগে প্রথমে কি আসলো? আগে প্রথমে শিক্ষার ব্যাপারটা আসলো, শিক্ষা। তারপর আসলো কি? বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান। এরপর আসলো কি? কালচার, সংস্কৃতি। বুঝতে পারছেন? আসলে কি? সংস্কৃতি। এখন দেখেন, এই যে তিনটা যদি বলা হয়, তাহলে এখন প্রশ্নটা যে গিয়ে সদর দপ্তরের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, তাই না? তাহলে এর যদি প্রধান কার্যালয়ের কথাই যদি আমি বলি, এর প্রধান কার্যালয়ে যদি আমি বলি, ডিটেলসে পড়ালে অনেক মনে থাকে, ভালো। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা। আচ্ছা, নুসরাত জাহান বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন, এই যে ইউনেস্কো যদি বলা হয়, এই ইউনেস্কোর সদর দপ্তর কোথায় হয়েছে, তো বলছেন এই প্যারিসে, কিন্তু কেন, কিভাবে মনে রাখবেন এটা গিয়ে? তাহলে কালচার কথাটা আছে, এই যে কালচার, কালচার, সিইউ, এই কালচার কথাটা আছে, দেখেন ভালো করে বোঝেন।
কালচার মানে কি? সংস্কৃতি। তাহলে এই সংস্কৃতির নগরী যদি পরীক্ষায় প্রশ্ন আসে, সংস্কৃতির নগরী, সংস্কৃতির নগরী যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এই সংস্কৃতির নগরী হইতেছে কি বলেন তো? এই সংস্কৃতির নগরী হচ্ছে প্যারিস। আমার কথা কি বুঝতে পারছেন? প্যারিসের ফ্রান্স। তাহলে সংস্কৃতির নগরী কি? প্যারিসের ফ্রান্স। এখন দেখেন এই সংস্কৃতির নগরী হচ্ছে প্যারিসের ফ্রান্স যখন হইল, তার মানে এখানে আপনি অটোমেটিকলি কি পাইতেছেন? অটোমেটিকলি কালচার কথাটা পাইতেছেন। ভালো করে বুঝেন কিন্তু, কালচার কথাটা পাইতেছেন। তাহলে অটোমেটিকলি কালচার মানে কালচারাল সিটি বলতে কাকে বলে? প্যারিস, সরি প্যারিসকে। তাহলে এইখানে তো আপনি কালচার পাইতেছেন, এই জন্য ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত প্যারিসে। বুঝাতে পারছি? একটু ডিটেলসে বললাম, কষ্ট পায়েন না, মনে রাখার জন্য বললাম, যাতে আপনার আর ভুল না হয় এই জিনিসগুলো। ঠিক আছে? ওকে ওকে, শেয়ার প্লাস রাবড়ি ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে আচ্ছা, ওকে এবার তাহলে আপনি কি বুঝতে পারছেন? এবার আসেন তাহলে আমরা 2 নাম্বারটাতে যাই নাকি? 1 নাম্বার অনেক সময় নিয়ে ফেলছে। দেখেন 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইউনাইটেড ন্যাশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি। এই প্রোগ্রামের সদর দপ্তর কোন দেশে অবস্থিত? তাহলে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা কিন্তু যে 2021 সালেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, 2015-16 সেশনেও কিন্তু এটা পরীক্ষা প্রশ্ন আসছে। ঠিক আছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে এইটার কথা বললাম, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট, মনে রাখবেন যখনই কোনো পরিবেশ নিয়ে কথা বলবে, কি নিয়ে কথা বলবে? পরিবেশ নিয়ে কথা বলবে, মনে রাখবেন তখনই সেই সংস্থার মানে অলমোস্ট এই সিমিলার এইরকম যে পরিবেশ নিয়ে যে সংস্থা রয়েছে তাদের সদর দপ্তর অবস্থিত কেনিয়ার নাইরোবিতে। কোথায় অবস্থিত? কেনিয়ার নাইরোবিতে। তাহলে দেখেন আমরা একটু লিখে ফেলি যে পরিবেশ বিষয়ক যে সংস্থা রয়েছে, পরিবেশ পরিবেশ বিষয়ক বিষয়ক সংস্থার, তাহলে পরিবেশ বিষয়ক সংস্থার সদর দপ্তর, তাহলে পরিবেশ বিষয়ক সংস্থার সদর দপ্তর, তাহলে পরিবেশ বিষয়ক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? কেউ বলতে পারবেন? সংস্থার সদর দপ্তর কোথায় বললাম? নাইরোবি। নাইরোবি, ক্লিয়ার? তাহলে নাইরোবিতে অবস্থিত। এখন প্রশ্ন হচ্ছে ভাই নাইরোবি কি? নাইরোবি হইতেছে কেনিয়ার রাজধানীর নাম। পরীক্ষায় প্রশ্ন আসে কেনিয়ার রাজধানীর নাম কি? নাইরোবি। বুঝতে পারছেন? যেমন কি আছে? ইউএনইপি, ঠিক আছে? ইউএনইপি, তারপরে আছে অক্সফর্ম নামে একটা আছে, অক্সফর্ম। ঠিক আছে? এইগুলো আছে আর কি, যেগুলো হচ্ছে আপনার মানে পরিবেশের সাথে রিলেটেড আর কি। ওকে, তাহলে পরিবেশের সাথে রিলেটেড যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো সদর দপ্তর অবস্থিত কোথায়? সেই সংস্থাগুলো সদর দপ্তর অবস্থিত কেনিয়ার নাইরোবিতে। ওকে, সবাই কি বুঝতে পারছেন? ওকে, দেখেন এখন আপনার কাছে মনে হইতে পারে ভাই পরিবেশ বিষয়, হ্যাঁ পরিবেশ বিষয়, তাহলে একটা পাইলাম কি? ইউএনইপি পাইছি, ধরেন ইউএনইপি, এইটা একটা পাইলাম। তারপর অক্সফার্ম, অক্সফার্ম আছে যেটা আর কি, অক্সফার্ম। আরেকটা আছে ইউএন হ্যাবিটেট, হ্যাবিটেট, ঠিক আছে? তাহলে ইউএন হ্যাবিটেট, দেখেন তাহলে বলছে ইউএনইপি, তার অক্সফার্ম, ইউএন হ্যাবিটেট, এই তিনটা হচ্ছে সংস্থার সদর দপ্তর অবস্থিত কি বোধহয় কোথায়? কেনিয়ার নাইরোবিতে। তাহলে বললাম কেনিয়ার নাইরোবিতে যে সংস্থা রয়েছে, তাহলে কেনিয়া কোথায় বলেন তো? কেনিয়া, তাহলে কেনিয়া। ওকে, তাহলে কেনিয়ার নাইরোবিতে। তাহলে এখানে অপশন আছে কি? হ্যাঁ আছে, এই যে অপশন আছে। বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে কি মনে থাকবে আপনাদের এইটা? তাহলে যে সংস্থাগুলো পরিবেশ বিষয়ক যেগুলো সংস্থা রয়েছে সেই সংস্থাগুলো সদর দপ্তর অবস্থিত কেনিয়ার নাইরোবিতে। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন সবাই? ওকে ডান। তাহলে আমরা 2 নম্বরের পরে এবার 3 নম্বরে যাই। দেখেন 3 নম্বরটা কি বলছি? 3 নম্বরটা বলছি নিচের কোন সংস্থাটির সদর দপ্তর নাই? বুঝতে হবে কিন্তু আপনাকে, এতক্ষণ কিন্তু সদর দপ্তর বললাম, তার কিন্তু বলতেছে কি কোন সংস্থা সদর দপ্তর নাই। এখানে কি বলা আছে? এখানে বলছে ন্যাটো, বলছে এখানে আরেকটা বলছে ইউ। মনে রাখেন এই দুইটা, আমি একটু মনে রাখার জন্য একটা কথা বলি আপনাদেরকে, একটু মনে রাখেন। সেটা হচ্ছে দেখেন তো ন্যাটো, এই যে ন্যাটো এনএটিও, আর এই যে ইউ যেটা আছে ইউ, এই দুইটা কি ছোট না বড়? আমাকে বলেন তো। অবভিয়াসলি বড়, 100% বড়। কারণ ন্যাটো হইতেছে সামরিক, ন্যাটো হইতেছে কি সামরিক, সবচেয়ে বড় সামরিক জোট। আর ইউ হইতেছে সবচেয়ে বড় বাণিজ্যিক জোট, তাই না?
বাণিজ্যিক বলতে অর্থনৈতিক জোট, অর্থনৈতিক সবচেয়ে বড় অর্থনৈতিক জোট, অর্থনৈতিক বা বাণিজ্যিক যেটাই বলেন, তাহলে অর্থনৈতিক জোট, জোটটার নাম কি ইইউ। এখন এই ইইউ আর এই ন্যাটো, এটা নিয়ে ডিটেলস পড়া আছে, ডিটেলস আপনি ন্যাটো নিয়েই পাবেন, অনেকগুলো পড়া পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মজার ব্যাপারটা বলি যেটা, সেটা হচ্ছে ন্যাটো কিন্তু বড়, বিশাল বড় ন্যাটো, এবং ন্যাটোর কিন্তু বিশাল বড় অনেকগুলো দেশ সম্পর্কিত, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আছে ইইউ, এই ইইউ অনেকটা বড়, অনেকটা পুরো ইউরোপীয় ইউনিয়ন পুরো ইউরোপের দেশগুলো প্রায় 27টা দেশের মতো আছে যারা এর সদস্য, বুঝতে পারছেন? এদের আবার আপনার হচ্ছে 20টা দেশ আছে যারা ইউরোজোনভুক্ত, মানে হচ্ছে একই মুদ্রা গ্রহণ করে, ইউরোপের মুদ্রা গ্রহণ করে, ইউরো মুদ্রা। এই ইউরো মুদ্রার জনক আবার রবার্ট মুন্ডেল, বিস্তারিত আছে, সমস্যা না। এখন এই দুইটা সংস্থায়, এই সংস্থা দুইটা যেহেতু বড়, বৃহত্তম, দেখেন একটা সামরিক দিক থেকে বড়, একটা অর্থনৈতিক দিক থেকে বড়, এই জন্য এই সংস্থার সদর দপ্তর অবস্থিত একটা জায়গায়, কোথায় কেউ বলতে পারবেন? ব্রাসেলস, ব্রাসেলস, বেলজিয়াম। বুঝতে পারছেন আমার কথা? তাহলে ব্রাসেলস কোথায় ভাই বলেন তো? বেলজিয়ামে। তাহলে বেলজিয়ামের ব্রাসেলসে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত। তাহলে কোথায়? ন্যাটো। তাহলে ন্যাটো আর ইইউ সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের ব্রাসেলসে। ওকে, আচ্ছা, তাহলে এই দুটো আমার তার মানে সদর দপ্তর ভাই আছে, তাহলে অলমোস্ট কাটা দেন। আচ্ছা, এখানে কি বলছে? আসিয়ান। আসিয়ান আপনারা নিজেরাই জানেন, বুঝতে পারছেন? আমাদের এদিকের দেশগুলো যেগুলো আছে এগুলো আসিয়ান, হচ্ছে অ্যাসোসিয়েশন অফ দ্য সাউথ ইস্ট এশিয়ান নেশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে ন্যাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই ন্যাম কি? ন্যাম হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, নন অ্যালাইন মুভমেন্ট। এই ন্যাম হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। কি আন্দোলন? জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলন, এটা বেসিক্যালি মূলত বাংদুং নামে একটা সম্মেলন হয়, এই বাংদুং সম্মেলনের মধ্য দিয়ে, বাংদুং নামে একটা সম্মেলন হয়, এই বাংদুং সম্মেলনের মধ্য দিয়ে ইন্দোনেশিয়াতে আর কি, এটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে আর কি, ঠিক আছে? এই বাংদুং সম্মেলনের মধ্য দিয়ে 1961 সালের দিকে প্রতিষ্ঠা লাভ করে ন্যাম। এখন এই ন্যামের সদর দপ্তর কিন্তু নাই, বুঝতে পারছেন? ন্যামের কিন্তু সদর দপ্তর নাই। পরীক্ষায় এরকম আসতে পারে যে কোন সংস্থার সদর দপ্তর নাই, তারা হচ্ছে G7, G20, বুঝতে পারছেন? এবার আছে একটা হচ্ছে কি G77, একটা আছে G77, তারপর আছে ন্যাম। আচ্ছা, এবার আরো একটা আছে, জানেন আপনারা? ব্রিক্স নামে একটা আছে না, ব্রিক্স, BRICS, ব্রিক্স আছে না, এগুলো। এখন ভাই অনেকেই বলবেন 100% ভাই ব্রিক্স এর তো সদর আছে সাংহাই চীন, ভাই ওটা পরোক্ষভাবে আছে, প্রত্যক্ষভাবে নাই। প্রত্যক্ষ একদম ডিরেক্ট যেটা আছে ওইটা নাই, তাহলে ওইটা হচ্ছে পরোক্ষভাবে। যদি কোনো জায়গায় অপশনের মধ্যে যদি ব্রিক্স অপশনে থাকে যে নাই, তখন ওই ক্ষেত্রে অ্যান্সার হবে। আর যদি কোনো জায়গায় ধরেন বলা আছে যে ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত, তখন আপনি সাংহাই চীন যদি অপশনে থাকে তখন দিয়ে দিবেন। আমাদের কি বুঝতে পারছেন? এইটা হচ্ছে বেসিক কথা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ন্যাম ব্যাক হচ্ছেন। ওকে, নাসির স্যার বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জেরিন তাসনিম, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, ন্যাটো হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। তুলিকা তুলি, বুঝলাম। আচ্ছা, বুঝলেন? আচ্ছা, নিয়মিত আপনার ক্লাস চাই স্যার, ইনশাল্লাহ 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 পাবেন, ইনশাল্লাহ পাবেন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা, এখন দেখেন একটু দ্রুত গতিতে আমরা তাহলে পরবর্তী তিনটা তো আমাদের শেষ, এবার এখন 4 নাম্বার বলছে WTO। কি বললাম? WTO। আচ্ছা, ওকে, WTO কি? WTO হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে? আচ্ছা, এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এইটার পূর্ব নাম ছিল হইতেছে, যদি আমি বলি, সেটা হচ্ছে গ্যাট। পূর্ব নাম ছিল গ্যাট, GATT, ঠিক আছে? এই গ্যাট প্রতিষ্ঠিত হয় 1948 সালে। কত সালে? 1948 সালে। আচ্ছা, আর এখান থেকেই পরবর্তীতে এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটা বিশ্ব
বাণিজ্য সংস্থা, বাণিজ্য সংস্থা। এই বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদর দপ্তর অবস্থিত, সদর দপ্তর, সদর দপ্তর, এই সদর দপ্তর অবস্থিত হইতেছে জেনেভা, জেনেভা সুইজারল্যান্ড। তাহলে জেনেভা কোথায়? সুইজারল্যান্ড, বুঝতে পারছেন? আচ্ছা, এইটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1995, সরি হ্যাঁ, পহেলা জানুয়ারি, পহেলা জানুয়ারি 1995 না 91, 95 মনে হয়, হ্যাঁ 95 সালে, 1995 সাল, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, হ্যাঁ ওকে। তাহলে সবাই কি বুঝতেছেন আমার কথাগুলো? সবাই কি বুঝতেছেন? ওকে, পাইছেন সবাই? বুঝতেছেন? ওকে, আচ্ছা, বেসিক আলোচনাটুকু বুঝতেছেন তো নাকি? আচ্ছা, এখন মজার ব্যাপার একটা বলি, সেটা হচ্ছে এটা তো প্রতিষ্ঠা হইলো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তো প্রতিষ্ঠা হইলো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা হলো কত তারিখে? 1 জানুয়ারি 1995 সাল। মজার ব্যাপার হইতেছে ঠিক এই দিনেই বাংলাদেশ, এইটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে, যে বাংলাদেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মানে সদস্যপদ লাভ করে। তাহলে বাংলাদেশ সদস্যপদ লাভ করে, তাহলে লাভ করে কত তারিখে? সেটা হচ্ছে 1 জানুয়ারি, ঠিক আছে? 1 জানুয়ারি 1995 সালে। তাহলে 1 জানুয়ারি 1995 সালে, বলেন বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইটা বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1 জানুয়ারি 1995 সালে। আমার কথা বুঝছেন আপনারা? ক্লিয়ারলি বুঝছেন? ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সদস্যপদ লাভ করে ওই একই দিন, জি জি। ওকে, তাহলে এই হইতেছে মোটামুটি আমাদের আলোচনা। এখন দেখেন আপনি আসেন ওয়ার্ল্ড টি অর্গানাইজেশন, তাহলে ভাই হবে না, তাহলে ট্রান্সপোর্ট অর্গানাইজেশন হবে না, ট্রেড অর্গানাইজেশন হবে, টেনিস অর্গানাইজেশন হবে না, বুঝতে পারছেন? তাহলে হবে কোনটা? 3 নাম্বারটা। ওকে, বলেন এতটুকু বুঝছেন কিনা আমাকে বলবেন একটু সবাই। আচ্ছা, আমি আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হইতেছে এই যে গ্যাট, এইটা থেকে এই ডাব্লিউটিও সদস্যপদ হয়েছে, এটা তো 47-এ প্রতিষ্ঠা হয়, এটা 47-এ হয়, আর এটা কার্যক্রমটা একদম পুরো মানে পরিচালিত হয় সেটা হচ্ছে 1948 সালে। এর পরবর্তীতে এই গ্যাট থেকে, জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফ অ্যান্ড ট্রেড থেকে পরবর্তীতে উরুগুয়ে রাউন্ড টেবিল নামে একটা কনফারেন্স হয়। উরুগুয়ে, পরীক্ষায় এটা আসে মাঝে মাঝে, উরুগুয়ে রাউন্ড টেবিল নামে একটা কনফারেন্স হয়, বুঝতে পারছেন? রাউন্ড টেবিল নামে একটা কনফারেন্স হয়। ওই কনফারেন্সের মধ্য দিয়ে এইটা থেকে, এই যে মানে গ্যাট থেকে ডাব্লিউটিও সদস্যপদ লাভ করে, বুঝতে পারছেন? তাহলে আমি আবার একটু রিপ্লাই করি আপনাদেরকে। তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, তাহলে বললাম এটা পূর্ব যেটা নাম ছিল তার নাম ছিল গ্যাট। গ্যাট মানে হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফ অ্যান্ড ট্রেড। এটা প্রতিষ্ঠা হয় 1947 সালে, এটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা হয় 1948 সালে, মানে কার্যক্রম শুরু হয়। এই সদর দপ্তর অবস্থিত কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। আর এটা প্রতিষ্ঠা হয় কত সালে? 1995 সালে 1 জানুয়ারি, ঠিক আছে? আর বাংলাদেশ ঠিক একই দিনে 1995 সালে 1 জানুয়ারি এই দিনে সদস্যপদ লাভ করে। খুবই মজার ব্যাপার, এবং আপনি এর বাইরে আর কোনো ইনফরমেশনই পাবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? এর বাইরে আর বইগুলোতে ইনফরমেশন নাই, আপনি পাবেন বই থেকে আর নাই, এগুলোই সব, বুঝতেছেন? ওকে, বুঝতেছেন সবাই? আচ্ছা, 1993 সাল হবে কেন ভাই? 1995 সাল হবে, 1 জানুয়ারি 1995 সাল। বলেন আপনারা সবাই কি বুঝতে পারছেন কিনা, একটু আমাকে বলবেন। সবাই একটু বলবেন যে আপনারা বুঝতেছেন কিনা, সবাই একটু বলবেন, কাইন্ডলি একটু সবাই বলবেন যে আপনারা বুঝতেছেন কিনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উরুগুয়ের কথা বলছেন? হ্যাঁ, উরুগুয়ে তো ওইদিকে, তো ঠিক আছে, ওটা উরুগুয়ে, ঠিক আছে, ওইটা ঠিক আছে। উরুগুয়ে বেসিক্যালি প্রথম যদি আমি বলি, উরুগুয়েতে কথা সেপ্টেম্বর মাসে 1986 সালের দিকে শুরু হয়। দেখেন, এটা হচ্ছে 1986 সালের দিকে শুরু হয়, 86 সালের দিকে। তারপরে আলোচনা চলতে চলতে 1993 সালের দিকে যায়, 93 সালের দিকে যায়, আলোচনা একদম এক করে, বুঝতে পারছেন? এরপরে 1995 সালের দিকে যায় প্রতিষ্ঠা লাভ করে, এই আর কি। ওকে, এই আর কি। ওকে, সমস্যা নেই, দেখেন যেটা আসবে ওগুলো শেখাচ্ছি আর কি, ইনশাল্লাহ। এরপর দেখেন পরবর্তী আমরা এমসিকিউটা দিতে যাই। পরবর্তী এমসিকিউটা দেখেন তো, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, পাইছেন? তাহলে ইন্টারন্যাশনাল কি? মেরিটাইম অর্গানাইজেশন। তাহলে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, IMO,
কি আইএমও সদর দপ্তর কোথায় অবস্থিত? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। বিডি 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 কিসে সদস্যপদ লাভ করে? ওই যে 1 জানুয়ারি 1995 সালে যেদিন সদস্যপদ, আলী শাহ জাহান যেদিন সদস্যপদ লাভ করছে ওই দিনেই। অনেক সুন্দরভাবে বুঝতে পারতেছি স্যার। এমডি আলাউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, বুঝতেছেন নিশ্চয়ই, ক্লিয়ার। আচ্ছা, এবার আপনি বলবেন, আমাকে বলবেন, কি বললাম, আপনি আমাকে বলবেন ওই যে চাঁদের বুড়ি। জি স্যার, বুঝছি, ওকে। তাহলে লেখেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, আইএমও সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা লেখেন, আইএমওর সদর দপ্তর কোথায় অবস্থিত? লেখেন সবাই একটু, আইএম ও সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে আইএমও মানে কি? ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। মজার ব্যাপার হইতেছে, এরা যদি আমি বলি এটা কি বিষয়, এটা হচ্ছে সমুদ্র বিষয়, তাহলে আন্তর্জাতিক সমুদ্র বিষয় দিয়ে সংস্থা। তাহলে আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থা, আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থা। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখেন এইটা প্রতিষ্ঠা লাভ করে কত তারিখে? এটা পরীক্ষা আসে, মাঝে মাঝে আসে। বুঝতেছেন? জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন বলছে ইউএসএ। আচ্ছা, ইউএসএ লন্ডন, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার দেখেন আমরা এক এক করে আসি আর কি। এটা কি বলছি? তাহলে আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থা, এটা 17ই মার্চ 1958 সালে এর সদস্যপদ লাভ করে। বুঝতেছেন? তাহলে কত সাল? 1958 সালে এর সদস্যপদ লাভ করে, 17ই মার্চ 1958 সালে। আচ্ছা, 58 সালে। এখন এই যে সংস্থাটা রয়েছে এর সদর দপ্তর, এই তিনটাই ইনফরমেশন, আর লাগবে না, এর বাইরে আর নাই। দেখেন এই তিনটা ইনফরমেশন হচ্ছে, একটা হচ্ছে সদর দপ্তর কোথায় অবস্থিত। সদর দপ্তর অবস্থিত হচ্ছে লন্ডনে যুক্তরাজ্য। দেখেন, যুক্তরাজ্য। মজার ব্যাপার বলি, যদি কোনো সংস্থা, যেমন একটা মজা আছে, সেটা হচ্ছে আই এম কমন, মানে এটাকে এইভাবে মনে রাখা হয়, আই এম কমন ইন লন্ডন। মানে আমি বুঝাই দিচ্ছি, দেখেন এটাকে কিভাবে লিখবো, এখানে লিখি, সেটা হচ্ছে আই এম কমন, আই এম মানে আমি হই কমন, ঠিক আছে, কমন ইন লন্ডন। কমন তো কোথায় থাকি? আই এম কমন ইন লন্ডন, ওকে। দেখেন, তাহলে আই এম কমন ইন যে লন্ডন রয়েছে, তাহলে আই সমান হইতেছে, এই আই ইকুয়াল টু হচ্ছে, আই ইকুয়াল, যেটা যদি আমি বলি, এটার মানে হচ্ছে আই এম, ওকে। এই এম তে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাহলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এইটা হতেছে এম। আর কমন মানে হচ্ছে কমনওয়েলথ। কমন মানে কি? কমনওয়েলথ, বুঝতে পারছেন? কমনওয়েলথ তো বুঝেন আপনারা, এটা তো জানেনই, ব্রিটিশ উপনিবেশভুক্ত যে দেশগুলো ছিল তাদের সব, এগুলো সব কটারই সদর দপ্তর অবস্থিত লন্ডনে। জাস্ট এতটুকু মনে রাখলে আপনি পারবেন। তাহলে কি বললাম? আই এম কমন ইন লন্ডন, বলেন তো পারবেন না? বলেন আমার সাথে মুখস্থ করেন, আই এম কমন ইন লন্ডন, আই এম কমন ইন লন্ডন। তাহলে আরেকবার বলেন, তাহলে আই সমান সমান কি? আই এম ও। তাহলে আই দিয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, তাহলে মেরিটাইম মানে কি? সমুদ্র বিষয়ক সংস্থা। এম মানে কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার বিষয়ক যে সংস্থা। এরপর আছে কমনওয়েলথ, বিদেশি উপনিবেশভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো যে সংস্থা রয়েছে সেই সংস্থাকে বলা হয় কমনওয়েলথ। তাহলে কমনওয়েলথ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটা সংস্থা। এবং বাংলাদেশ, আরো একটা ইনফরমেশন বলি, বাংলাদেশ সবার আগে এই কমনওয়েলথের সদস্যপদ লাভ করছিল, কিন্তু বাংলাদেশ সবার আগে কমনওয়েলথের সদস্যপদ লাভ করছে 1972 সালে। খুবই গুরুত্বপূর্ণ। তো এই তিনটা সংস্থার সদর দপ্তর অবস্থিত কোথায়? লন্ডনে। মনে থাকবে? পারবেন? আচ্ছা, তাহলে এটার কিন্তু অ্যান্সার কি হতেছে? লন্ডন। বুঝতেছেন? ওকে, ওকে ভাই, ঠিক আছে, আই এম কমন ইন লন্ডন। বাহ, সবাই লিখতেছেন, সব দারুণ দারুণ। এটা অন্যরকম একটা ক্লাস হইতেছে, অন্যরকম একটা ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসেন একটু দেখেন পরবর্তীতে কি বলছে। ইন্টারন্যাশনাল বলছে কি? আণবিক শক্তি সংস্থা, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আইএইএ,
এই সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে দেখেন যেগুলো পরীক্ষাটা আসে যে যেগুলো সংস্থা আণবিক পারমাণবিক বা শক্তি সংক্রান্ত রয়েছে সেই সংস্থার সদর দপ্তর অবস্থিত ভিয়েনা অস্ট্রিয়াতে। তাহলে আমরা একটু ওই সংস্থাগুলো শিখে ফেলি কি কি বলতাম। আণবিক এবং পারমাণবিক শক্তি যে সংস্থাগুলো রয়েছে, তাহলে দেখেন আমি লন্ডনের সাধারণ, আচ্ছা আচ্ছা স্যার এত ছোট করে লিখছেন বোঝা যায় না, আচ্ছা ওরা একটু মানে ছোট করে লিখছিলাম তাই না? ও আচ্ছা একটু ছোট করে লিখছিলাম আর কি, আচ্ছা সমস্যা নেই, একটু আমি তো বলেই দিয়েছি মুখে, আপনি একটু দেখে নেন, বলে দিয়েছে মুখে। তাহলে দেখেন আণবিক শক্তি সংস্থাগুলো যেগুলো সংস্থা রয়েছে, আণবিক শক্তি সংস্থার যে সদস্যতাগুলো রয়েছে সেগুলো সদর অবস্থিত কোথায় দেখেন। তাহলে এটা লিখে ফেলেন যে আণবিক শক্তি সংস্থা, আণবিক বা পারমাণবিক বা যে কোনো কিছু বিষয় সংস্থার সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া। বলেন বুঝতেছেন আমার কথা? এখন দেখেন আণবিক শক্তি সংস্থাগুলো হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া। আচ্ছা এই ভিয়েনা অস্ট্রিয়াকে বলা হয় হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার। যদি পরীক্ষা আসে তাহলে ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কাকে? তাহলে ইউরোপের প্রবেশদ্বার, তাহলে ইউরোপের প্রবেশদ্বার বলা হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াকে। বুঝতে পারছি? পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আছে কিন্তু। তাহলে ইউরোপের প্রবেশদ্বার বলা হয়। আচ্ছা এবার আসেন কোন কোন সংস্থা রয়েছে, যেমন IAEA, ঠিক আছে, IAEA, তারপর আছে ইউনিডো, তারপর আছে সিটিবিটি। তাহলে IAEA, ইউনিডো, সিটিবিটি। আলহামদুলিল্লাহ আপনার ক্লাস নেওয়ার টেকনিক আলহামদুলিল্লাহ অনেক ভালো। রেবেকা সুলতানা, থ্যাংক ইউ সো মাচ। সবাই এত মনে রাখে কেমনে, আমি তো পারি না। পারবেন, আপনি পড়লেই পারবেন, বুঝতে পারছেন? আপনি পড়লেই পারবেন ইনশাল্লাহ পারবেন। দেখেন তাহলে কি বললাম ভাই বলেন তো, IAEA, ইউনিডো, সিটিবিটি। এখানে আরো একটা সংস্থা আছে UNODC, একটা সংস্থা আছে UNODC, বুঝতে পারছি? ভিয়েনা, বাহ সবাইকে অনেক ক্লাস, সুন্দর ক্লাস। হ্যাঁ অস্ত্র সংক্রান্ত, ইয়েস, হ্যাঁ IAEA, ইউনিডো, সিটিবিটি, তারপরে UNODC। আরো একটা আছে সেটা হচ্ছে সিটিবিটি, UNODC, সেটা হচ্ছে ওপেক। নাম কি বলেন তো? ওপেক। এই ওপেকেরও সংস্থা সদর অবস্থিত এইখানে ইসি। এই ওপেকেরও সংস্থা সদর অবস্থিত কোথায়? এই ভিয়েনা অস্ট্রিয়াতে। এই কয়টা মনে রাখতে পারলে ইনশাল্লাহ আপনি পারবেন। তাহলে আমার সাথে আরেকবার বলুন তো, IAEA, ইউনিডো, সিটিবিটি, UNODC এবং ওপেক, এই কয়টা বুঝতে পারছেন? ইনশাল্লাহ পারবেন। তাহলে দেখেন ইনশাল্লাহ এই কয়টা যদি মনে রাখতে পারেন ইনশাল্লাহ হয়ে যাবে, বুঝতে পারছেন কি বলছি? তাহলে এগুলোর সদর দপ্তর অবস্থিত কোথায়? এগুলোর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া। আচ্ছা পারুনীল বলছেন আমি কিছুই পারি না, সবাই কত তাড়াতাড়ি উত্তর দেয়। আচ্ছা টেনশন করেন না, আপনি বিষয়গুলো বুঝে পড়ার চেষ্টা করেন। যে কোনো একটা সাধারণ জ্ঞান বই নেন, অথবা আপনাদের তো বই দেওয়া আছে, ওই টপিকটা ধরে আপনি পড়ার চেষ্টা করেন। আমার কথা বুঝতে পারছেন? র্যান্ডমলি পড়লে পারবেন না। ধরেন আমি এখন একটা জিনিস পড়াই দিচ্ছি, এটা র্যান্ডমলি ধরলে পারবেন না, এটা স্বাভাবিক। আপনি একটা জিনিস ধরে শিখেন। এটা বেসিক্যালি আমরা আমাদের লাইভ মানে পেইড ব্যাচগুলোতে পড়াই আর কি, একটু ধরে চেষ্টা করি আর কি, যতটুকু পারি আর কি, চেষ্টা করি আর কি, ঠিক আছে? তো এই আর কি মোটামুটি। ওকে তাহলে দেখেন সুন্দর ক্লাস, মাশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ পারবেন, পড়াশোনা করলেই পারবেন ইনশাল্লাহ। আপনারা পারেন ভাই, মানুষ পারে না এমন কিছু নেই ভাই, মানুষ পারে না। ওই যে দেখবেন অনেকে বলে, অনেক সময় বলে যে আমি যদি পরের জন্মে যদি আপনাকে বলা হইতো কি হবেন, পরের জন্মে যদি বলা হইতো যে আপনি কি হইতে চান, তাহলে এটা অনেকে অ্যান্সার দেয় আমি হচ্ছে পাখি হব, আমি মাছ হব, আমি সমুদ্রের এটা হব, ওইটা হব, হ্যান হব, ত্যান হব, গরু হব, ছাগল হব, অনেকে অনেক কিছু বলে। আমি হইলে বলতাম আমি মানুষ হব, কারণ এই জন্মে যা পারি নাই ওই জন্মে সেটা আমি আরো বেশি করে করার চেষ্টা করব। বুঝতে পারছেন আমার কথা? কারণ মানুষ সৃষ্টির সেরা জীব, তো অন্য প্রাণী যেটা পারবে না সেটা হচ্ছে মানুষ পারে। আর মানুষ তার 1%, আপনি যে ব্রেন, সহজ কথা, সবার কমন ডায়লগ, এগুলো জানেই,
1% কাজে লাগাইলে আপনি অনেক কিছু করতেন, 1% না, অল্প একটু পার্সেন্ট কাজে লাগাইলে। এবং আপনারা যেটা পারেন না, এটা কি করেন, আপনাদের আমি একটা লজিক্যাল কথা বলি, সেটা হচ্ছে আপনি রিডিং করেন। এটা হচ্ছে আপনাদের বড় সমস্যা। রিডিং পড়া যাবে না, রিডিং পড়া যাবে না। আপনারা কি করেন, ধরেন বলছেন না বিশ্ব আবহাওয়া সংস্থা সদর দপ্তর অবস্থিত কোথায়, এটা বলে ফেলেন, শেষ। না, এটা করা যাবে না, এটা বুঝে বুঝে পড়তে হবে। তাহলে বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত। দেখেন আমরা যখন একটা না অনেকগুলো ক্লাস নিই, আমরা একদম যখন বিশেষ করে অফলাইনে ক্লাস নিই, আমরা তো অনাবরত মুখস্থের মধ্যে একদম লিখতে থাকি 3-4 ঘন্টা করে ক্লাস নেই। তো বের পরে আমাদের কোনো হয় না, সমস্যা হয় না কেন? কারণ বুঝে বুঝে প্রতিটা ওয়ার্ড পড়ে ফেলি, বুঝতে পারছেন? এবং বুঝে বুঝে যখন আপনি পড়বেন, তখন বুঝে বুঝে যখন আপনি পড়বেন, তখন আপনি অনেক ভালো কিছু করবেন। আমার কথা বুঝতে পারছেন? আপনার টাইম বেশি লাগবে, এটা ঠিক, আপনার অনেক সময় লাগবে, কোনো সমস্যা নেই। আপনার এত তাড়াহুড়া কেন? আপনার 25 সালে চাকরি হয় নাই, 26 সালে হয়, ধরেন 26 সালে হবে, 26 সালে হয়নি, 27 সালে হবে, টেনশন করতেছেন কেন? এত হতাশা কেন? হতাশা হওয়া যাবে না তো, বুঝতে পারছেন আমার কথাটা? এত হতাশা হওয়া যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে করে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে দেখবেন পারবেন আপনি, বুঝতে পারছেন আমার কথাটা? ভালো করে পড়েন, বুঝে 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 পড়েন। এবং ধৈর্য, আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি, আমরা ধৈর্য এখন আমরা হারাই ফেলতেছি। আমাদের আরো বড় সমস্যা হচ্ছে আমরা রিলস দেখতেছি, বুঝতে পারছেন? রিলসের মধ্যে আপনার মানে একদম মেমোরিটাকে শর্ট বানায় ফেলতেছে। আমরা দেখবেন 2-3 ঘন্টা টানা পড়তে পারি না, কিন্তু আগে পারতাম। আগে 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা যেটাই হোক না কেন, 4 ঘন্টা 5 ঘন্টা পড়ে অনাবরত পড়তেছি কিন্তু কোনো সমস্যা হইতেছে না। এখন আপনি 1 ঘন্টা আপনার টেবিলের মধ্যে আটকে রাখা যায়, যেই টেবিলের মধ্যে আটকে রাখবেন ধপ করে দেখবেন যে ফোনটা আপনার হাতে চলে আসছে, অটোমেটিকলি আপনার ফোন মানে হাত আপনার ফোনের কাছে চলে যাবে। আপনি দেখেন, বিশ্বাস না হয় 30টা মিনিট পড়াশোনা করেন, আধা ঘন্টা পড়াশোনা করেন, দেখবেন ফোন চলে গেছে। আর আপনি কি করতেছেন, আপনি রিলস দেখা শুরু করে দিচ্ছেন। কি রিলস দেখেন আপনি? মোটিভেশন রিলস গুলো দেখতেছেন, এই ভাই এটা হবে ওটা হবে, আপনি পারবেন, হ্যাঁ। কিন্তু তারপরে কি করতেছেন, শুয়ে শুয়ে আবার করতেছেন, আবার অনেকেই আবার চেষ্টা করতেছেন। যাক, অনেকগুলো কথাবার্তা, ঠিক আছে, ওকে। যাক, একটু দেখেন তাহলে কি বলছিলাম, যে বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত, ঠিক আছে, এটা লিখে ফেলেন, এটা দ্রুত লিখে ফেলেন। তাহলে বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর হইতেছে কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড, ঠিক আছে, ওকে। একটু দ্রুত করে একটু বলেন তো, বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব আবহাওয়া, আচ্ছা স্যার, ভালো আইডিয়া, আপনার নলেজ, আচ্ছা স্যার ঠিকই বলেছেন, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখেন এবার তাহলে বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড। কোথায় ভাই বলেন তো? জেনেভা, সুইজারল্যান্ড। ও মাই গড, তাহলে জেনেভা, সুইজারল্যান্ড, ওকে। আচ্ছা, এরপরে দেন বলছে কি, বলছে হচ্ছে ইউনাইটেড, হচ্ছে দেখেন ইউনাইটেড নেশনস কনফারেন্স অফ দ্য ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, UNCTAD। এইটা একবার পরীক্ষা আসছিল আর কি, কিছুদিন আগে একটা কোন দিনে পরীক্ষা এটা আসছিল, বুঝতে পারছেন? ওকে, দেখেন এইটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, এটা গুরুত্বপূর্ণ, এটা একটু পড়বেন আর কি, ঠিক আছে। এইটা দেখেন, তাহলে ইউনাইটেড নেশন কনফারেন্স মানে এটা বলছে যে বাণিজ্য এবং উন্নতি, মানে বাণিজ্য উন্নয়নের বিষয়ক যে সংস্থা, বাণিজ্য উন্নয়ন বিষয়ক যে সংস্থা রয়েছে, সে এই সংস্থাটা, তাহলে বলছে UNCTAD। এই সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? UNCTAD, এইটা সবগুলোর সংস্থার সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। তো এই যে আপনারা তো জানেনই একটা মার্কাটারি নিয়ম আছে, যে শুরুতে যদি ডাব্লিউ এবং শেষে যদি ও থাকে, তার সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড। এটা কে না জানে, সবাই জানে, বুঝতে পারছেন আমার কথা? তাহলে শুরুতে যদি কি থাকে বলেন তো, ডাব্লিউ এবং শেষে যদি ও থাকে, যেমন কি কে আছে, UNHCR। এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে ভাই মিললো না, এরাই হইতেছে এক্সেপশনাল। আমার কথা বুঝতে পারছেন? এটা তো মিললো না, কারণ এটা সামনে আছে UN, বুঝতে পারছেন আমার কথা? কয়েকটা সংস্থা আছে, যেমন তাদের সামনে UN আছে, তাদের সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড, এদের মধ্যে একটা অন্যতম। বুঝতে পারছি? যেমন UNDP আছে, UNDP তো নিউ আর কি, সরি। তাহলে এই যে এই সংস্থাগুলো আছে, যেমন UNCTAD, এইগুলোর সংস্থা সদর দপ্তর অবস্থিত। আমি হতাশ হই না স্যার, ওকে, চলে গেছে কমেন্ট, ওকে ভাই। দেখেন, ওকে, এখন দেখেন এরপরে দেখেন, পরবর্তীতে আমরা একটু চেষ্টা করি, সেটা হচ্ছে 9 নম্বরটা, একটু দেখেন দ্রুত, একটু দেখেন
জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা। ও মাই গড, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 23তম বিসিএস আসছে, 19তম বিসিএস আসছে, পায়রা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদগুলোতে আসছে এবং হচ্ছে ডাক বিভাগের যেগুলো আছে ওগুলোতে আসছে। আচ্ছা, জাতিসংঘের খাদ্য বিষয়, তাহলে দেখেন ফাও কি আছে, ফাও। ফাও মানে হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তাহলে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তাহলে একটা বুঝেন খাদ্য বিষয়ক, কি বিষয়, খাদ্য ও কৃষি সংক্রান্ত। তাহলে খাদ্য ও কৃষি সংক্রান্ত, সংক্রান্ত তাহলে কৃষি খাদ্য ও কৃষি সংক্রান্ত, খাদ্য ও কৃষি সংক্রান্ত বিষয়ক সংস্থার সংস্থার সদর দপ্তর, সদর দপ্তর সেটা হচ্ছে রোম, ইতালি, রোম ইতালি, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা বলি, এইখানে রোম ইতালি আছে না, এই রোমকে বলা হয় হচ্ছে 7 পাহাড়ের শহর। কি বলা হয়? 7 পাহাড়ের শহর, পরীক্ষা আসতে পারে। 7 পাহাড়ের পাহাড়ের শহর। তারপরে আছে নীরব শহর। তারপরে আছে হচ্ছে যে ক্যাথলিকদের যে শহর আছে না, হলি সিটি বলা হয়, হোলি সিটি, ঠিক আছে, হোলি সিটি বলা হয়, ঠিক আছে, হোলি সিটি বলা হয় এটা। তার পোপের শহর বলা হয়, পোপের শহর, পোপের শহর, এগুলো কিন্তু পরীক্ষা আসে কিন্তু ভাই, পরীক্ষা আসে। তো এইগুলো হচ্ছে রোম ইতালি, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আছে হচ্ছে সাত সাত পাহাড়ের শহর, নীরব শহর, হ্যাঁ এইগুলো। আচ্ছা, এবার দেখেন তাহলে এখানে কি কি কোন কোন সংস্থা আছে। একটা হচ্ছে ফাও, একটা হচ্ছে WFP, ঠিক আছে। তাহলে ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তারপর WFP, ওকে। তাহলে এই যে সংস্থাগুলো রয়েছে, এই সংস্থাগুলোর হইতেছে সদর অবস্থিত কোথায়? সদর অবস্থিত হচ্ছে এইখানে, বুঝতে পারছেন? আচ্ছা, এই হইতেছে মোটামুটি আর কি সংস্থার বিষয়গুলো রোম ইতালিতে, ওকে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এবার দেখেন পরবর্তীতে নেক্সট হইতেছে কি যাই, নেক্সট আমাদের যাই, নেক্সট 9 নম্বর পর 10 নম্বর। 10 নম্বরে আমরা কি বলছি? 10 নম্বরে বলছি UNHCR এর ফুল মিনিং। UNHCR হইতেছে শরণার্থী বিষয়ক সংস্থা। তাহলে কোন বিষয়? শরণার্থী। তাহলে শরণার্থী বিষয়ক বিষয়ক সংস্থা হচ্ছে UNHCR। বলেন, বুঝতেছেন? তাহলে শরণার্থী বিষয়ক সংস্থা হচ্ছে কি? UNHCR। তাহলে UNHCR হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রাইটস। তাহলে রাইটস হবে না, দেখেন ইউনাইটেড নেশনস এতটুকু পর্যন্ত এই দুটাতে, এই তিনটাতে ঠিক আছে, এই দুটো ঠিক আছে, ইউনাইটেড নেশন, এটা বাদ দেন। এখন এটা বাদ দিয়ে আপনি কি কি থাকবেন, এটা থাকবার পরে দেখেন যে হাই, তাহলে কমিশনার্স, কমিশন ফর রাইটস, রাইটস হবে না। এবার বলছে রিফিউজিস হইতে পারে, রিফিউজিস হইতে পারে, রিফিউজিস হইতে পারে, কিন্তু এদিকেও দেখতে হবে। তাহলে হাই ঠিক আছে, কমিশনার ফর রিফিউজিস আছে, হিউম্যান কমিশন, তাহলে হিউম্যান নাই, তাহলে এটা কাটা। হাই আছে, আচ্ছা হবে, কমিশনার আছে, কমিশনার, কমিশন হবে, বুঝতে পারছেন আমার কথা? তার মানে একটু ব্যাপারগুলো আপনাকে একটু মজুর দিতে হবে, কোথায় কমিশনার আছে, কোথায় কমিশন আছে, এটা ভালো করে করতে হবে, বুঝতে পারছেন? যেমন এটা পরীক্ষায় বেশি আসে কখন জানেন, আমি বলি, ধরেন কোনো কারণে শরণার্থী বিষয়ক কথাটা খুবই আলোচিত হয়ে আছে, যেমন আমাদের সময়, ওই সময় রোহিঙ্গা বিষয়ক যে শরণার্থীরা ছিল, রোহিঙ্গারা, ওই সময় এটা খুবই পরীক্ষা আসতো, খুবই আসতো, মানে খুবই আসতো, এটা UNHCR আর কি, ঠিক আছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, ওকে। দেখেন ভাই, এরপরে দেখেন কি বলছে 10 নম্বরের পর আমরা পড়বো 11 নম্বরে, কি বলবো 11 নম্বর। 11 নম্বর কি বলছে? হোয়াট ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য UNDP? তাহলে UNDP এর বলছে সিচুয়েটেড, ওকে। তাহলে UNDP এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা আপনারা বলেন। UNDP হইতেছে মানব উন্নয়ন, তাহলে মানব উন্নয়ন যে ব্যাংক, সরি, UNDP হচ্ছে মানব উন্নয়ন প্রোগ্রাম, যেটা বলা হয় হিউম্যান ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বুঝতে পারছেন? আচ্ছা, মানব উন্নয়ন সংস্থা আর কি। তাহলে এই UNDP হচ্ছে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বুঝতে পারছেন? আচ্ছা, ডেভেলপমেন্ট প্রোগ্রাম দিলাম আর কি, প্রোগ্রাম, ওকে। এখন দেখেন তাহলে এটা যদি এই সংস্থা যদি থাকে, এই সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা নিয়ে আসবে, ওকে। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন,
সবাই একটু কত নাম্বার, এটা 11 নাম্বার, সবাই 10 নাম্বারে অ্যান্সার করতেছেন। ওকে, তাহলে একটু দ্রুত একটু 11 নাম্বারটা অ্যান্সার করে ফেলেন। আচ্ছা, এখন দেখেন ওইখানে কিন্তু ওই যে প্রোগ্রামে কিন্তু প্রোগ্রাম বানানটা অনেকে PROGAM দেন, প্রোগ্রাম শুধু দেন, কিন্তু ওটা প্রোগ্রাম বানানটা একটু কিন্তু অন্যরকম হবে, কিন্তু PROGAM এতটুকু দেওয়া যাবে না, প্রোগ্রাম EM হবে, ঠিক আছে, এটা কিন্তু করতে হবে কিন্তু। ওকে, এবার দেখেন পরবর্তীতে কি বললাম, প্রোগ্রামের কথাটা বললাম, এরপরে সেই সংস্থা বলছিলাম যে জাতিসংঘ বিষয়ক সংস্থা। আচ্ছা, ওকে, সবাই কি বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? ওকে, এখন দেখেন তাহলে ইউএনডিপি, তাহলে এই যে সংস্থা রয়েছে, এই সংস্থা প্রতিষ্ঠা হয় কত সালে, কেউ বলতে পারবেন? আচ্ছা, এই সংস্থা প্রতিষ্ঠা হয়, তাহলে প্রতিষ্ঠা হয় 22 নভেম্বর 1965 সালে, ঠিক আছে। তাহলে মানব উন্নয়ন রিপোর্ট যেটা আছে, মানব উন্নয়ন উন্নয়ন বিষয়ক সংস্থা, তাহলে মানব উন্নয়ন বিষয়ক সংস্থা, সদর দফতর জেনেভা, সুইজারল্যান্ড। ঠিক আছে, সুইজারল্যান্ড, আচ্ছা, এই সরি জেনেভা সুইজারল্যান্ড বলতেছি, নিউ ইয়র্ক, হ্যাঁ, নিউ ইয়র্ক, হ্যাঁ ধরো এটা নিউ ইয়র্ক হবে, বুঝতে পারছেন, এটা নিউ ইয়র্ক হবে, আমি হুদাই কিন্তু জানি বলতেছি। আচ্ছা, ওকে, তাহলে সবাই কি বুঝতেছেন? তাহলে কোথায় হবে বলেন তো? নিউ ইয়র্ক। আচ্ছা, আরো একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা হচ্ছে HDI, এইটার প্রকাশ করে, HDI প্রকাশ করে ইউএনডিপি, বুঝতে পারছি। এখন HDI কি? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তাহলে মানব উন্নয়ন সূচক। এটার মানে হচ্ছে হ্যাঁ কি গেল, এটার মানে হচ্ছে মানব উন্নয়ন সূচক, এটা পরীক্ষা আসে, বা হিউম্যান, আরে দুর্ঘট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এরকম একটা আছে ইন্ডেক্স, পরীক্ষায় এটা আসে, তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা পাইছেন? আচ্ছা, এবার দেন পরবর্তী নেক্সট, তাহলে এটার আনসার তো নিউ ইয়র্ক, তাই না? হ্যাঁ, এবার দেন ভাই, জাতিসংঘ শিশু বিষয়ক বলতে শিশু, কি বললাম, জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের কার্যালয় কোথায়? শিশু তহবিল ইউনিসেফের কার্যালয় কোথায়? ইউনিসেফ, তাহলে ইউনিসেফ, এই যে আছে ইউনিসেফ, এই সংস্থার কার্যালয় সদর কোথায়? এখানে বলছে জেনেভা, প্রাথমিক বিদ্যালয়ে আসছিল কি, প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন, যে 7 সালে আসছিল, 2004 সালে আসছিল। এখানে বলছে কি জেনেভা, ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, প্যারিসে। অ্যান্সার আপনারা বলেন, দ্রুত বলেন। শিশু বিষয়ক, যারা ইউনিসেফ শিশু বিষয়ক নিয়ে কাজ করে, সেটা হচ্ছে, আচ্ছা তাহলে ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ডস, এই তো, ইন্টারন্যাশনাল চিলড্রেন ফান্ডস আর কি, এমার্জেন্সি ফান্ড। ওকে, আচ্ছা, এই সংস্থা প্রতিষ্ঠা হয় কত সালে, কেউ বলতে পারবেন? এই সংস্থা প্রতিষ্ঠা হয় 1946 সালে আর কি, ঠিক আছে, প্রথম আর কি ইউনিসেফের প্রথম কার্যালয় শুরু আর কি। ওকে, তাহলে আমরা দুই একটা বিষয়ের লাইন লিখে ফেলি, তাহলে হয়ে যাবে। তাহলে সদর দপ্তর প্রতিষ্ঠা হয়, লেখেন, প্রতিষ্ঠা হয়
প্রতিষ্ঠা হয় 11ই নভেম্বর 1946 সালে। আচ্ছা, এটা একটা। এরপরে যদি বলা হয় এই যে এটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড আর কি বলে, এমার্জেন্সি ফান্ড নামে পরিচিত আর কি, ঠিক আছে। তাহলে এটা একটা এমার্জেন্সি ফান্ড একটা পরিচালিত, আর হচ্ছে এটা হচ্ছে কাজ করে হচ্ছে ফর এভরি চিলড্রেন আর কি, মানে এভরি চিলড্রেন বলতে এভরি চাইল্ড আর কি, চাইল্ড বা চিলড্রেন যেটাই বলেন না কেন, শিশুদেরকে নিয়ে কাজ করে। যেমন আমরা যে মিনা কার্টুন দেখি না, মিনা কার্টুন, মিনা কার্টুন নাম শুনছেন আপনারা? মিনা কার্টুন, এগুলো কিন্তু এই মিনা কার্টুন বলেন শিশুদের ওই বিভিন্ন দেখবেন যে খাবার দেয়, প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখবেন খাবার দেয় আর কি, বুঝতে পারছেন? মানে বলেন না জাতিসংঘ থেকে এসে খাবার দিয়ে গেছে, তাহলে এইগুলো হচ্ছে বাচ্চাদের যে বুদ্ধির বিকাশ বলেন বা কোনো কার্যক্রমগুলো পরিচালনা করে, এগুলো হচ্ছে ইউনিসেফ এই কার্যক্রম পরিচালিত করে থাকে। তাহলে এই সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। তাহলে সদর দপ্তর অবস্থিত, তাহলে সদর দপ্তর অবস্থিত কোথায়? নিউ ইয়র্ক। আচ্ছা, কোন একটা সংস্থা মনে আছে আপনাদের? নিউ ইয়র্ক। যদি যে সংস্থাগুলো শুরুতে কি থাকে বলেন তো? ইউএন থাকে। শুরুতে যদি ইউএন থাকে, কি থাকে? ইউএন। তাহলে ওই সংস্থাগুলো বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রেই সদর দপ্তর নিউ ইয়র্কে হয়। কোথায়? নিউ ইয়র্কে। তাহলে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র হয়, বুঝতে পারছেন? আচ্ছা, যেমন হচ্ছে উদাহরণ কি ইউএনডিপি, তারপরে এই যে ইউনিসেফ, বুঝতে পারছেন? এই সংস্থাগুলো। কিন্তু আবার এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে কি, ইউনেস্কো আবার ব্যতিক্রম আর কি, বুঝতে পারছেন? ইউনেস্কো একটু ব্যতিক্রম আর কি, ওকে। কারণ ইউনেস্কো তো আমি প্রথমেই বলে দিচ্ছি যে ওটাতে হচ্ছে সি আছে, মানে কালচার কথাটা আছে, বুঝতে পারছেন? ওই জন্য, ওকে। এবার দেখেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল, তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি অর্গানাইজেশন, মনিটারি ফান্ড হইতেছে, এটা হচ্ছে মুদ্রা তহবিল। আচ্ছা, এইটা বেসিক্যালি প্রতিষ্ঠা হয়, অ্যান্সার করেন, প্রতিষ্ঠা হয় হচ্ছে 1944 সালে। 1944 সালে ব্রেটন উডস নামক একটা সংস্থা রয়েছে, উডস নামক রেস্টুরেন্টে একটা সম্মেলন হয়। এই সম্মেলনের মধ্যে দিয়ে 1944 সালে প্রতিষ্ঠা লাভ করে, এবং ওই সময়ে দুইটা সংস্থার সদস্যপদ লাভ করে, একটা হচ্ছে IMF এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, বুঝতে পারছেন? এই IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক মনে রাখবেন, টাকা পয়সা যত লেনদেন করে সব হচ্ছে ওয়াশিংটন ডিসি, মানে আমেরিকানরা সব টাকা পয়সা লেনদেন করে, বুঝতে পারছেন? এই জন্য আমাদের কিন্তু টাকা পয়সা ওই জন্য সব কিছু ডলারে আর কি, বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন এরা কি করে, এবং এই মুদ্রা বিষয়ক যে সংস্থা রয়েছে এটা বেসিক্যালি এই ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর পাশাপাশি, যেমন এটার বিপরীত হিসাবে আবার কাজ করে চীন তখন কি করে গেল, ব্রিক্স সংস্থা করলো, ব্রিক্স নামে একটা সংস্থা আছে, এই ব্রিক্স সংস্থা তারা তৈরি করলো, বুঝতে পারছেন? আর হচ্ছে IDB, তাহলে IDB তারা তখন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, এই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক তারা তখন তৈরি করলো আর কি, বুঝতে পারছি? এইটার সাথে সমতুল্য আর কি, এই সমতুল্য আর কি এটা তারা তৈরি করছে আর কি পরবর্তীতে। তাহলে এইটা হচ্ছে আমেরিকা ভিত্তিক বা যে ডলার ভিত্তিক, আর এটা তখন চীনেরা তৈরি করলো আর কি, বুঝতে পারছে? ব্রিক্সের সব দেশগুলোর মিলে আর কি। যাজ্ঞা, সেটা কথা না, কথা হইতেছে এরপরে এই 1944 সালের দিকে ব্রিটেন উডস নামক যে সম্মেলন হয়, এই সম্মেলনের মধ্যে দিয়ে এটা হয়। তাহলে এখন এর সদর দপ্তর যদি করা হয়, তাহলে আমরা বলবো যে টাকা পয়সা যতগুলো আছে যার লেনদেন করা হয়, তাহলে টাকা পয়সা সংক্রান্ত যে সংস্থা রয়েছে, এই সংস্থার সদর দপ্তর অবস্থিত কোথায়? ওয়াশিংটন ডিসিতে। তাহলে সেই সংস্থাগুলো কারা কারা? একটা যদি বলি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, নাম কি? ওয়ার্ল্ড ব্যাংক। এরপরে আছে IMF, কি আছে? IMF। এরপরে যদি আমি বলা হয় MIGA, এটা আছে। তারপরে আছে IFC, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। তারপর যে IMF, এটা আছে, ঠিক আছে? ও IMF তো লিখছি। তারপরে আছে যদি বলা হয়, হ্যাঁ IMF লিখছি। এরপরে আছে IBRD, ঠিক আছে? এইটা আর কি UNFCC। আচ্ছা, যাই হোক, এই কয়টা মনে রাখেন একটু কষ্ট করে। তাহলে ডাব্লিউ ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, MIGA, IFC এবং হচ্ছে IBRD। এবং বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সময় কি ছিল? এই IBRD নামে পরিচিত ছিল, বুঝতে পারছেন? তাহলে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠাকালীন সময়, ওকে। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা কোথায় হবে? ওয়াশিংটন ডিসিতে হবে। আচ্ছা, দেখেন আমাদের 19তম নিবন্ধন এবং প্রধানমন্ত্রী শিক্ষকের 90 দিনের চাকরি পাওয়ার একটা প্ল্যান করছি আমরা, সেটার জন্য তো আপনারা সবাই জানেন আর কি।
আমাদের 80টা ক্লাস হবে, 40টা হচ্ছে আমাদের কি হবে, পরীক্ষা হবে, 5টা বিষয়ের ফ্রি লেকচার বুক হবে আর কি, ঠিক আছে। এটা মূল ফি হচ্ছে 3000 টাকা, আপনাদের 50%, এখন আপনারা 1400 টাকায় হইতে পারবেন, 15%, এটা আপনাদের বোঝে নাকি, 50%টা বেশি দিয়ে দিচ্ছে আর কি আপনাদেরকে স্যার। আগে 1500 টাকা ছিল, এখন আপনাদের জন্য কত, 1400 টাকা, বিশাল ডিসকাউন্ট। এরপরে 2 দিন পরে দেখবেন আবার 1500 টাকা হয়ে যাবে কিন্তু, বুঝতে পারছেন। যারা এখনো ভর্তি হন নাই, যারা যারা এখনো ভর্তি হন নাই, দ্রুত এই নাম্বারে আপনারা বিকাশ এবং বিকাশ, নগদ, রকেট, যার যেটা আছে সেটা পাঠাবেন, আর লাস্টের 2টা নাম্বার বলবেন, ঠিক আছে। এর পরবর্তীতে যদি আমি আপনাদের বলি, এই যে আমাদের একটা কি আছে, হাতের সময় আরো মাত্র 100 দিন, বুঝতে পারছেন। বলছে প্রাইমারি নিয়োগ পরীক্ষা জুন মাসেই, এবং নিবন্ধনের পরীক্ষা হবে কত, সার্কুলার হওয়ার পর দ্রুত সময়ের ভিতরে পরীক্ষা হবে। এই উপলক্ষে 100 দিনের প্ল্যানে সাজেশন অফার আকারে প্রধান শিক্ষক এবং নিবন্ধনের সিলেবাস বলছে জেনারেল সিলেবাস শেষ করা হবে। প্রতিদিন বাসায় পড়ার জন্য পিডিএফ দেওয়া হবে, 4 ঘন্টা পড়লেই এনাফ। আপনি যদি 4 ঘন্টা পড়েন তবে এনাফ। প্রতিদিন এই বইয়ের উপরে রাত 10টায় এক্সাম নেওয়া হবে, মানে যে পড়া দেওয়া হয়েছে ওইটার উপরে আর কি, ঠিক আছে, ওই পড়ার উপরে। কোর্স ফি হইতেছে 199 টাকা, মাত্র 200 জন হইতেছে, এটা হইতে পারবেন আর কি, ঠিক আছে। এটার কার্যক্রম শুরু হইতেছে 10 মার্চ, তার মানে আজকে হইতেছে 4-5 তারিখ, 5 তারিখ হতে, তাহলে আপনার মার্চ মাসে আপনি পারবেন আর কি। আচ্ছা, এইটা তো আপনারা এই 199 টাকা, মানে আপনাদের বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, পরীক্ষাগুলো দিতে পারবেন আর কি। ওকে, তাহলে ওকে, সবাই ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হইতেছে আপনারা কি সবাই কি বুঝতে পারছেন আমার কথাগুলো? আচ্ছা, এইটা দেখেন, তাহলে বলছি যে কোনো একটা মাধ্যমে টাকা পাঠায় 199 লিখে মেসেজ দিলেও হবে, বুঝতে পারছেন। সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে, মাত্র কিন্তু 200 জন আপনারা কিন্তু অ্যাড হইতে পারবেন। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আর আজকের ক্লাস কেমন লাগলো এটা সবাই বললেন আর কি, ঠিক আছে। 1400। ওকে, সমস্যা নেই, ঠিক আছে। এটা আপনারা একটু, যারা এখনো ভর্তি হন নাই, দ্রুত গতিতে ভর্তি হয়ে নেবেন আর কি, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবার সাথে আবারও দেখা হবে আর একটা ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা শেষ মুহূর্ত বন্ধু ছিলেন, অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, তবে আমি আমার সাধ্য মতো একটু চেষ্টা করেছি আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, 11টা বাজতে আর 1 মিনিট, হ্যাঁ 11টা অলমোস্ট বেজে গেছে, বুঝতে পারছেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুব উপকার হলো স্যার, থ্যাংক ইউ।